দেখেন, সুপার পাওয়ার বিষয়ে আমাদের মনে সুপার ইলিউশন আছে। ইরাকে কিন্তু আমেরিকা জয়ী হয়নি শেষ পর্যন্ত। আপনার অ্যাটমিক পাওয়ারটা আপনার সভারেন্টি, সিকিউরিটি, সেফটি এনশিওর করে। খেলাফতের পতনের পর এটা প্রথম নোশন, প্রথম একটা ইভেন্ট, যে ইভেন্ট সারা দুনিয়াকে নাড়াইয়ে দিল যে গ্রিন রেভলিউশন, ইসলাম ইজ বিকামিং, ইসলাম আবার আসতেছে। এবং সেটা শুধুমাত্র রেজা শাহর বিরুদ্ধে অভ্যুত্থান ছিল না, সেম টাইম আমেরিকার বিরুদ্ধে অভ্যুত্থান ছিল। ইসরায়েল তো কোনো রাষ্ট্র না। ইরানকে যদি তারা ডিসমেন্টাল করতে না পারে, ডিস্ট্রয় করতে না পারে, তাহলে তারা প্যালেস্টাইনে জয়লাভ করতে পারবে না। সমস্ত আরব দেশগুলো মিলে যুদ্ধ করছে এবং তাতে করে ফিলিস্তিনের ভূমি কমছে ডে বাই ডে। ইসরায়েল একটু ব্যাকফুটে গেছে, দ্রুত জাতিসংঘ এসে একটা শান্তি চুক্তি করে ফেলছে। ফিলিস্তিনের দুই অংশে দুই রকম শাসন ব্যবস্থা, দুই রকম জীবন। ইসরায়েল যখন যুদ্ধ করে বুঝতে হবে পুরা ওয়েস্ট যুদ্ধ করে। এই যে ইরান আমেরিকা প্রসঙ্গে আপনি এত কথা বলছেন, আমরা আলোচনা করছি, কেন আমরা কনসার্ন হব, কেন শুনবো? আমেরিকা তো সুপার পাওয়ার, তার পক্ষে কি হামলা করে ইরানকে ধ্বংস করা সম্ভব? দেখেন, সুপার পাওয়ার বিষয়ে আমাদের মনে হয় সুপার ইলিউশন আছে, এটা একটু বাদ দেওয়া উচিত। পৃথিবীতে সুপার পাওয়ারের এই কনসেপ্টটা এখন আর মনে হয় চলে না। ধরেন আমেরিকার কথাই যদি বলেন আপনি, এই সুপার পাওয়ার কিন্তু সাম্প্রতিক সময়ে আপনার দেখা গেছে আফগানিস্তান থেকে এক করতে পরাজিত হয়ে এখান থেকে তাকে বিদায় নিতে হয়েছে। এর আগে আপনি ভিয়েতনাম যুদ্ধের কথা আমরা জানি, হ্যাঁ, এবং ইরাকের যুদ্ধের কথাও যদি আমরা বলি, সেখানে কি আমেরিকা আসলে জয়ী হয়েছে? সে অনেক ধ্বংসাত্মক কর্মকাণ্ড ঘটাইছে এবং প্রচুর লোকের প্রাণহানি হয়েছে, হ্যাঁ, পুরো দেশই ধ্বংস হয়ে গেছে ধরেন। কিন্তু আমেরিকা সুপার পাওয়ার অর্থে বিজয়ী হয়েছে এটা কিন্তু বলা যাবে না। এই ধরনের আপনার অনুমান যদি আমাদের কারোর মধ্যে থাকে যে আমেরিকা সুপার পাওয়ার এবং ইরান আসলে অনেকদিন যাবত স্ট্রাগল করতেছে নানা অর্থেই, তো ফলে একটা যুদ্ধ যদি এখানে ধরেন লেগে যায়, সেক্ষেত্রে ইরান ধ্বংস হয়ে যাবে এবং সুপার পাওয়ার জয়ী হবে। এই ধরনের সরল রৈখিক অনুমানের সুযোগ আসলে নাই, কারণ হলো ইরানের চেয়ে অনেক দুর্বল দেশও, হ্যাঁ, দুর্বল দেশ ইন আ সেন্স ধরেন অতটা প্রশিক্ষিত সুসংগঠিত, হ্যাঁ, একটা মিলিটারি বাহিনী নাই, নাই, কিন্তু সেরকম অবস্থায় কিন্তু আপনার ধরেন যে আমেরিকা যে খুব বিজয়ী হতে পেরেছে সেই নজির কিন্তু আপনি দেখাইতে পারবেন না। তো সেখানে তো ধরেন ইরানের একটা খুবই রেজিমেন্টেড একটা ফোর্স আছে এবং যেটা রেভলিউশনারি গার্ড, সেইটা কিন্তু একটা খুবই সুশৃঙ্খল সুসজ্জিত একটা বাহিনী। ইরানে আমেরিকা হামলা চালাবে কি চালাবে না, আমরা ধরে নিই হাইপোথেটিক্যাল একটা হামলার ব্যাপার যদি ঘটেই, সেইটা শুধু আর ইরান আমেরিকার বাইলেটারাল ইস্যুর মধ্যে আর থাকবে না। সো এইটা পরবর্তী সময় এটা কোন দিকে গড়াবে, হ্যাঁ, এটার স্কেলটা কোন লেভেলে যাবে, এইটা চিন্তা করার ব্যাপার আছে। সো আমার কাছে মনে হচ্ছে আমি অন্তত নিকট ভবিষ্যতে কোনোরকম কোনো হামলার আশঙ্কা আমি দেখতে পাচ্ছি না। আমেরিকা ইরানের সম্ভাব্য অ্যাটম বোমা ভয় পায়, কিন্তু এই অ্যাটম বোমা বর্তমান পরিস্থিতিতে এর কার্যকারিতা কতটুকু? অ্যাটম বোমা 100% কার্যকরী। অ্যাটম বোমা কার্যকরী এই অর্থে যে এটা যুদ্ধের জন্য কার্যকরী না, যে আপনি অ্যাটাক হলে অ্যাটম বোমা দিয়ে কাউন্টার অ্যাটাক দেবেন, এটার জন্য না। এটা হলো আপনার সিকিউরিটি ওয়েপন আকারে ব্যবহার করা হয়। মানে আফটার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুনিয়াতে অ্যাটম বোমার ব্যবহারের যে ব্যবহারিক গুরুত্বটা, সেটা মোটামুটি কমে গেছে। কারণ যে ধ্বংসযজ্ঞ দুনিয়ার মানুষ দেখছে, সেইটার ব্যবহারিক আপনার গ্রহণযোগ্যতা নাই। কেউ এটা কোনো সুস্থ লোক এটার ব্যবহারিক দিক থেকে এটার গুরুত্বকে আমলে নেওয়ার কথা না। কিন্তু যে দিক থেকে এটার গুরুত্বটা এখনও রয়ে গেছে একই রকম, সেটা হলো আপনার সিকিউরিটি প্রোটেকশন আকারে এটা কাজ করে। এটা অনেক সময় পিস স্ট্র্যাটেজি হিসাবে কাজ করে। আপনার অ্যাটমিক পাওয়ারটা আপনার সভারেন্টি, সিকিউরিটি, সেফটি এনশিওর করে। আর ইরানের নিউক্লিয়ার প্রকল্পটা আর ব্যাপারে ইরানের দিক থেকে ধরেন মোটামুটি 2018 সাল থেকে এক ধরনের কিন্তু রেগুলার তথ্য কিন্তু সে শেয়ার করে, সে কী প্রোগ্রেস করে করে সে তথ্য কিন্তু সে, অন্তত ইউরোপীয় ইউনিয়ন কিন্তু পরিষ্কার তার রিপোর্টটা। এটা এমন কোনো গোপন এজেন্ডা নিয়ে যে ইরান আগাচ্ছে সেটা কিন্তু অন্তত মনে হয় না। ফলে ইরাকে যেটা ধরেন আমেরিকা পারছিল যে একটা, হ্যাঁ, গোপন মারণাস্ত্র আছে বলে যে ধরেন সে একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল, বেসিক্যালি সাদ্দামকে উৎখাত করা যার উদ্দেশ্য ছিল, ইরানের ক্ষেত্রে এই জিনিসটার সুযোগ নাই। কারণ ইরান অন্তত তার নিউক্লিয়ার প্রজেক্টের ক্ষেত্রে মোটামুটি এখনও পর্যন্ত এক ধরনের ট্রান্সপারেন্সি ইরান রক্ষা করছে এবং এটা চুক্তিও তো আছে যে এই মানে সে সেটা শেয়ার করবে এই তথ্যগুলো। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে আমেরিকার অ্যাটম বোমা আছে এবং বিশ্বের অন্যান্য দেশেরও অ্যাটম বোমা আছে, কিন্তু ইরানের অ্যাটম বোমা থাকলে এটা দর্শনীয় হবে কেন? ইরানের হিস্ট্রি বা তার যে ডেভেলপমেন্ট, সিভিলাইজেশনাল ডেভেলপমেন্ট, সেদিক থেকে ইরানকে বলা যায় যে ইরান ইজ লেস দেন এ কান্ট্রি,
হ্যাঁ, দেন এ কন্টিনেন্ট, এবং আরেকটা বলা হয় যে মোর এ সিভিলাইজেশন দেন এ নেশন। তো এরকম একটা আপনার সিভিলাইজেশনের হাতে একটা নিউক্লিয়ার ওয়েপন যাওয়া মানে হলো মিডল ইস্টে এখনও পর্যন্ত পশ্চিমা দেশগুলোর যেই ধরনের একচ্ছত্র আধিপত্য বলতে হবে, হ্যাঁ, আছে, সেইটা আর ধরে রাখা যাবে না, ধরে রাখার সুযোগ থাকবে না তখন। ফলে ইরানের হাতে নিউক্লিয়ার ওয়েপন যাওয়া মানে হলো পুরা মিডল ইস্টের পলিটিক্সের ডাইনামিক্স তো বটেই, গ্লোবাল পাওয়ার ডাইনামিক্স চেঞ্জ হয়ে যাওয়া। সো এটা ডেফিনেটলি আমেরিকার জন্য আমেরিকা চাইবে না। ফলে এই কারণে আমেরিকান লজিকের দিক থেকে ইরানের হাতে কোনো নিউক্লিয়ার ওয়েপন থাকা উচিত না। কিন্তু দেন এগেইন কথাটা যেটা হলো, নিউক্লিয়ার ওয়েপন এখানে একটা ডিস্ট্রাকটিভ এলিমেন্ট আকারে কিন্তু বিবেচ্য মানে বিষয় হিসাবে দেখার সুযোগ নাই। এখানে দেখতে হবে একটা সিকিউরিটি কম্পোনেন্ট আকারে, সিকিউরিটি এলিমেন্টস আকারে। সেই সিকিউরিটি এলিমেন্টসের দিক থেকে ইরান নিশ্চয়ই জানে যে তার জন্য এটা কতটা জরুরত এবং এটা তার পক্ষে কতটা রিস্কিও অ্যাট দ্য সেম টাইম। তো রিস্কি কারণ হলো এটা ডেভেলপমেন্টের কোন স্টেজে আপনি আছেন, তারপর গ্লোবাল সুপার পাওয়ারগুলো সব একসাথে হয়ে আপনার বিরুদ্ধে যদি লাগে। এবং ইরানের জন্য সবচেয়ে এখানে দুঃখজনক ব্যাপার হলো যেটা আরব ওয়ার্ল্ডে তার কোনো ফ্রেন্ড নেই। ফলে ইরানের জন্য এটা ইজ ভেরি রিস্কি অ্যাডভেঞ্চার। কিন্তু বাই হুক অ্যান্ড কুক এইটা যদি একবার হয়ে যায় কোনোভাবে, দেন এটা ডিফারেন্ট সিনারিও। এটাকে আমরা বলতে পারি যে এটা প্যারাডাইম শিফটিংয়ের ঘটনা ঘটবে। ইরান অ্যানাউন্স করলো ধরেন আজ থেকে 2 বছর 3 বছর পরে যে আমার নিউক্লিয়ার ওয়েপন আছে, বাট এইটা ফর সিকিউরিটি পারপাস না, আমি কখনো এটা ব্যবহার করবো না বা কিছু, বাট আমার আছে। তো দেন পুরো পলিটিক্সের এইটার যে কনসিকুয়েন্স, সেটা এখনকার যে আমরা অবস্থা আছে তো অনেক ডিফারেন্ট হবে, অনেক ডিফারেন্ট হবে। ভাই, আপনার কাছে একটা প্রশ্ন আমি সরাসরি করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ইরান আমেরিকা প্রসঙ্গে আপনি এত কথা বলছেন, আমরা আলোচনা করছি, কেন আমরা কনসার্ন হব, কেন শুনবো? এটা ঠিক বলছেন যে এত দূরে আছি আমরা, তাই না? তো আমাদের এটার দিকে আসে যায়। দেখেন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুধু আমাদের জন্য না, ইরানের বিষয়টা সারা দুনিয়ার জন্য গুরুত্বপূর্ণ। একজন বিখ্যাত ফিলোসফার আছে জেসান রেজা জর্জানি, তার একটা বই আছে ইরানিয়ান লেভিয়াথান। দেখেন, প্রাচীন সভ্যতা যেটা, সভ্যতার সুতির আগার হইল এই রিজিয়নটা, হ্যাঁ। সো এই সিভিলাইজেশন কীভাবে ইভলভ হয়ে আজকের দিন পর্যন্ত আসলো, এবং আজকে তথাকথিত যে গ্লোবাল সুপার পাওয়ার, তার সাথে তার যে টেনশন, এইটা ডেফিনেটলি আপনাকে ইফেক্ট করবে, এটা গ্লোবাল ফেনোমেনা আকারে হাজির হবে। সো এইটা একটা। আরেকটা হলো যে দেখেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে কিভাবে তার পিস, কনফ্লিক্ট, হ্যাঁ, এগুলো ডিল করে, শান্তি অবস্থা, যুদ্ধ অবস্থা কীভাবে ডিল করে, এইটা স্টাডি করাটা আপনার নিজের স্ট্রেংথ এবং উইকনেসকে খুঁজে পাওয়ার জন্য খুবই জরুরি। তো সেদিক থেকে ইরান আমাদের জন্য খুবই রেলিভেন্ট। আমি যদি আমাদের ধর্মীয় সিমিলারিটির কথা বাদও রাখি, স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টেও অনেক বেশি ইম্পর্টেন্ট, আর রিলিজিয়াস দিক থেকে চিন্তা করলে তো আরও আসেই। অত্যন্ত চমৎকার বলেছেন। দর্শক, আপনারা দেখছেন ইরান রেডিওর মুখোমুখি অনুষ্ঠান। আজকে পুরোটা অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন বিশিষ্ট লেখক, সাংবাদিক এবং জবান সম্পাদক জনাব রেজাউল করিম রনি ভাই। রনি ভাই, আমরা সরাসরি মূল প্রশ্নে চলে যাব। ভাই, মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা করতে গেলে ইরান আমেরিকা, ইরান ইসরায়েলের যে উত্তেজনা পরিস্থিতি, সেই প্রসঙ্গ চলেই আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইরানের সাথে আমেরিকার চলমান যে শত্রুতা, সেটি কত আগে শুরু হয়েছিল, এবং এই শত্রুতার আগে ইরান এবং আমেরিকার সম্পর্ক কেমন ছিল? ইরানের সাথে আমেরিকার এক অর্থে শত্রুতাটা হলো 1979 থেকে, পার্টিকুলারলি ইরানিয়ান রেভলিউশনের সময় থেকে। কারণ ইরানিয়ান রেভলিউশনটাকে আমাদের এখানে আরও গুরুত্ব দিয়ে স্টাডি করা দরকার, এটার মধ্যে অনেক ইনসাইট আছে। আফটার খেলাফা এক অর্থে যখন ইসলামের কামব্যাক করার কোনো পসিবিলিটি আর দেখা যাচ্ছিল না, তখন ইরানিয়ান রেভলিউশনটা কিন্তু প্রথম মুসলিম কমিউনিটির মধ্যে এমন একটা হোপ তৈরি করছে যে না, এক ধরনের ইসলামিজম, আমি বলতেছি না সেটা ইসলামী শাসন, ইসলাম তো একটা ফাউন্ডেশনাল রিলিজিয়ন হিসাবে তার অনেক ধরনের ইন্টারপ্রিটেশন আছে দুনিয়াতে। সো ইরান তার সভ্যতা, তার জিওগ্রাফি, তার স্ট্র্যাটেজিক্যাল পজিশন এবং তার সাথে ইসলামের সংযোগ ঘটায়া সে এইখানে যে ঘটনাটা ঘটাইলো, যে গুরুত্বপূর্ণ ঘটনাটা 1979-এ ঘটলো, সেইটার আপনার কনসিকুয়েন্সটা যদি আমরা চিন্তা করি, এটা হিস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ কনসিকুয়েন্স।
খেলাফতের পতনের পর এটা প্রথম নোশন, প্রথম একটা ইভেন্ট, যে ইভেন্ট সারা দুনিয়াকে নাড়াইয়ে দিল যে গ্রিন রেভলিউশন, ইসলাম ইজ বিকামিং, ইসলাম আবার আসলো এবং ডেফিনেটলি একটা হোপ পুরা কমিউনিটির মধ্যে তৈরি হলো। সবাই এই ব্যাখ্যার সাথে একমত সেটা আমি বলছি না, সবাই ইরানিয়ান ইন্টারপ্রিটেশন অফ ইসলামের সাথে একমত সেটাও না, কিন্তু খেলাফতের পতনের পরে 1979-এ এই যে ঘটনাটা, এটাই আপনার প্রথম একটা ইসলামী হুকুমতের আপনার প্রতিষ্ঠা, এবং সেটা অ্যাট দ্য সেম টাইম শুধুমাত্র রেজা শাহর বিরুদ্ধে আপনার ছিল না, অভ্যুত্থান ছিল না, হ্যাঁ, এইটা অ্যাট দ্য সেম টাইম আমেরিকার বিরুদ্ধে অভ্যুত্থান ছিল। কারণ এর আগ পর্যন্ত আমেরিকার এক্সেস ইরানে এই পরিমাণ ছিল যে আপনার ধরেন যে বাকি শাসকগুলো আর কি বা রেজিমগুলো এক অর্থে আমেরিকার পাপেট হিসাবে ফাংশন করতো। তো সেটার বিরুদ্ধেই আপনার এই অভ্যুত্থানটা ছিল, এবং সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে শুধু শাহ রেজিমের পতন হয়েছে তা না, আমেরিকার যে ইনফ্লুয়েন্স, আমেরিকার যে কালচারাল ইন্ডাস্ট্রি এবং ডমিনেন্স, সেটারও পতন হয়েছে। ইরানে আমেরিকান এম্বাসি কীভাবে অ্যাটাক হলো সেটার তো ধরেন, হ্যাঁ, এবং সেখানে সে যে ভায়োলেন্ট ঘটনা, সেটা তো আমেরিকাকে রীতিমতো মানে আতঙ্কিত করে তুলছিল। এবং বেশ কিছু ক্যাজুয়ালিটিও সেখানে ছিল আর কি। এটা আমেরিকার জন্য খুবই একটা লজ্জাজনক এবং বেদনাদায়ক অধ্যায়। তো সেখান থেকে শত্রুতাটা একটা পার্মানেন্ট শত্রুতা। এটা গেল একটা ইভেন্ট কেন্দ্রিক আপনার ইরানিয়ান রেভলিউশনটাকে যদি চিন্তা করেন, এক অর্থে আরেকটা জিওপলিটিক্যালি ধরেন আপনি আপনার প্রশ্নের দ্বিতীয় অংশে যদি ফেরি, ইসরায়েল তো কোনো রাষ্ট্র না, এটা একটা কি বলবো যে সামরিক স্টেট। একটা রাষ্ট্র তার মোটু যদি হয় গণহত্যা চালানো, জেনোসাইড করা, সেটা তার রাষ্ট্র না। অ্যাবসোলিউটলি এটা একটা মিলিটারি স্টেট, এবং এটা ক্রিয়েটেড বাই ওয়েস্টার্ন পাওয়ার, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই তৈরি করছে। এবং এই মিলিটারি স্টেটটাই হলো পশ্চিমা হেজিমনি ধরে রাখার একটা একমাত্র ওয়েপন, সেন্টার, চাবিকাঠি বলতে পারেন আপনি। ইসরায়েল রাষ্ট্র হিসাবে কিন্তু মোটেও শক্তিশালী না, এটা ইরান ভালো করে জানে, আরব ওয়ার্ল্ডের লোকজনও জানে। ইসরায়েল শক্তিশালী একটা মিলিটারি স্টেট হিসাবে যখন এন্টার ওয়েস্টার্ন এলাই তার সাথে থাকে, সেদিক থেকে ইরানের অবস্থানটা স্বতন্ত্র। আরব ওয়ার্ল্ডের রাষ্ট্রগুলোর সাথেও ইরানের অবস্থানটা যায় না। আবার এট দ্য সেম টাইম ইসরায়েলের ব্যাপারে ইরানের যে পজিশনটা, সেটা ওয়েস্টের যে স্বার্থ রক্ষার যে চাবিকাঠি আকারে একটা কৃত্রিম মিলিটারি রাষ্ট্র আকারে যে ইসরায়েলকে প্রতিষ্ঠা করা হয়েছে, সেটা তো মানে বাই নেচার ইরানের এনিমি। মানে ওয়েস্টের স্বার্থ রক্ষার একটা স্যাটেলাইট স্টেট হিসাবে ইসরায়েল সেদিক থেকে যেমন সরাসরি ইরানের এনিমি, অন্যদিক থেকে আরব ওয়ার্ল্ডগুলোর যে ধরেন দৃষ্টিভঙ্গি অ্যাবাউট ওয়েস্টার্ন এলাই, ওয়েস্টার্ন পাওয়ার, ইভেন প্যালেস্টাইন, সেইটার সাথেও ইরানের পজিশনের ভিন্নতা আছে। সেই ভিন্নতার কারণে ডেফিনেটলি আপনার ফিলিস্তিনের কন্ডিশনটা যতটা শক্তিশালী হওয়া দরকার ছিল বা হইতে পারতো, সেটা হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা যেমন সত্য। আবার এই ভিন্নতার চ্যালেঞ্জটা নিয়েও ইরান যে একটা স্বতন্ত্র অবস্থা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে এখনও পর্যন্ত, সেটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাট দ্য সেম টাইম। কিন্তু আলটিমেটলি এটা কতখানি কি হবে সেটা এখনই বলা যাচ্ছে না। কিন্তু এখানে দুইটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। একটা হলো আপনার সমস্ত আরব ওয়ার্ল্ডগুলোর যে দৃষ্টিভঙ্গি ইসরায়েলের ব্যাপারে আর ইরানের যে দৃষ্টিভঙ্গি, সেটার মধ্যে একটা পার্থক্য আছে, এবং এই পার্থক্যটার মধ্য দিয়ে যেই ধরনের পলিটিক্যাল ডাইনামিক্স এখানে তৈরি হয়, সেইটার ক্ষেত্রে আপনি দেখবেন যে ওয়েস্টার্ন এলাই, আমেরিকা এবং ইউরোপ এলাইয়ের ট্রিটমেন্টের মধ্যে ভিন্নতা। তারা অন্য আরব ওয়ার্ল্ডের দেশগুলোকে যেভাবে দেখে, ইরানকে তারা সেভাবে দেখে না। ইসরায়েল ইস্যুতে ইসরায়েল ইস্যুতে আমেরিকান জায়নিস্ট থিঙ্ক ট্যাঙ্কের একটা বড় অংশ মনে করে প্যালেস্টাইনে গণহত্যা এইটা দিন দিন ইসরায়েলের স্টেক নামাচ্ছে। কথা সত্য, ইসরায়েল কোনো দিন এই যুদ্ধে জিতবে না। এত লক্ষ লক্ষ শিশুদের প্রাণের বিনিময়ে একটা যুদ্ধে জেতা সম্ভব না, অসম্ভব এটা। তো এইটা একদিক থেকে যেমন তার স্টেক নামাচ্ছে, অন্যদিকে ইরানের স্টেক বাড়তেছে সেটা আমি বলবো না, কিন্তু ইরান তার অবস্থান স্ট্যাডি, অবস্থানটা সে ধরে রাখতে পারছে। এটাই এক অর্থে তার ধরনের সফলতা। কারণ এন্টার আরব ওয়ার্ল্ডগুলো তো তাকে সহযোগিতা, ওয়ার্ল্ডের রাষ্ট্রগুলো তাকে তো সহযোগিতা করছে না, বা তাদের মধ্যে ওই অর্থে একটা কোঅপারেটিভ সম্পর্ক ডেভেলপ হয়নি। তো সেদিক থেকে এখানে ধরেন চ্যালেঞ্জটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং চ্যালেঞ্জটা হিউজ চ্যালেঞ্জ এক অর্থে। তো সেদিক থেকে আপনার এই ইসরায়েলের ব্যাপারে জায়নিস্ট ইন্টেলেকচুয়ালদের যে একটা অভিমত, যে তাহলে এখানে আলটিমেটলি যদি জিততে হয় তাহলে ইরানে অ্যাটাক করতে হবে,
এই কথায় কথায় গাজায় অ্যাটাক করে নিরীহ মানুষ মারার মধ্যে কোনো বীরত্ব নেই। এটা তারা যতই মিথ্যা প্রপাগান্ডা করুক, হ্যাঁ, হামাসের সন্ত্রাসী সংগঠন নির্মূল করার জন্য তারা অভিযান চালাচ্ছে, এগুলো তো মানুষ জানে। এগুলো এখন ওপেন সিক্রেট ব্যাপার যে এটা কী ধরনের নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে। ইভেন গাজার এই শিশুদের এই নির্বিকারভাবে হত্যা করার পরে এই পৃথিবীর কোনো ভবিষ্যৎ আছে বলে মনে হয় না, কোনো সুস্থ লোকের মনে করার কোনো কারণ নেই। সেই ইন্টেলেকচুয়ালদের এক অর্থে তাদের পজিশন আমি মনে করি রাইট, যে ইরানকে যদি তারা ডিসমেন্টাল করতে না পারে, ডিস্ট্রয় করতে না পারে, তাহলে তারা প্যালেস্টাইনে জয়লাভ করতে পারবে না। সো সেদিক থেকে ইরানই একমাত্র, তারা পারফেক্টলি মনে করে যে ইরান তাদের জন্য একটা বড় বাধা। ভাই, আপনি ইরান বিপ্লবের কথা বললেন, এটি কিন্তু বর্তমান প্রজন্ম ভালোভাবে জানে না। যদি এটি আপনি খুব স্পষ্ট করে আরেকবার বলতেন। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে মার্কিন দূতাবাস দখলের একটি বিষয় বলে গিয়েছেন, এটিও যদি আপনি আরেকটু আমাদের জানার স্বার্থে বলতেন। ইরান বিপ্লব নিয়ে তাহলে আলাদা একটা এপিসোডই করতে হবে, তারপরেও মানে এত আলাপ এখানে আছে। কারণ ইরান বিপ্লব আমি বললাম এটা মানে খেলাফতের পতনের সবচেয়ে বড় গ্লোরিয়াস ঘটনা এন্টার মুসলিম কমিউনিটির জন্য। ইরান বিপ্লবটা দেখেন, এটা আসলে এইটার স্পার্কটা শুরু হয়েছিল মূলত 60 দশক 70 দশক থেকেই। হ্যাঁ, এখানে বামপন্থী ডানপন্থী সবাই, যেহেতু এটা রেজা শাহর একটা স্বৈরাচারী শাসন ছিল, পশ্চিমাদের মদতে সে এখানে একটা দখলদারি শাসন কায়েম করেছিল, যেটা ইরানের যে প্রাচীন মূল্যবোধ এবং তার যে সিভিলাইজেশনাল প্রাইড, সেটাকে সে মোটামুটি ধ্বংস করে দিয়ে একটা পশ্চিমা কাঠামোর পাপেট শাসক আকারে সে আপনার পুরা জনগোষ্ঠীকে শাসন করতেছিল। তো সেটা 70 দশক থেকে এখানে ধরেন ইরানিয়ান এই রেভলিউশনটাকে নানা দিক থেকে স্টাডি করা যায়। এখানে বামপন্থীদের একটা অংশ এবং পরবর্তী সময়ে এখানে ইসলামী স্কলারটা মোল্লা সদর এবং আলী শরীয়তি, মহান ফিলোসোফার আয়াতুল্লাহ খোমেনি, উনি তখন ফ্রান্সে ছিলেন, এবং এই আলী শরীয়তি এবং এই পুরো ইন্টেলেকচুয়াল গ্রুপটা ওনারা কিন্তু ফ্রান্সে ছিলেন। আলী শরীয়তি সরাসরি জাপল ছাত্র, তার আন্ডারে পিএইচডি করেছিলেন। সো আলী শরীয়তির বিখ্যাত বই আছে ম্যান, মার্কসিজম অ্যান্ড ইসলাম। তো এবং তার আরও অন্যান্য লেখা আছে, মোল্লা সদর, এবং অনেক বড় বড় ফিলোসোফাররা বেসিক্যালি এই দেখেন একটা অভ্যুত্থানের জন্য তার লিটারেচার, তার ইন্টেলেকচুয়াল ডিসকোর্স, এগুলো আপনার এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে সেটা শুধু আমরা বামপন্থী স্ট্রাকচার যারা স্টাডি করি, সুপার স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, বিপ্লব শ্রেণী, তারা মোটামুটি জানে। কিন্তু ইরানে এটা কিভাবে ঘটছে, মানে ধরেন প্রাচীন সভ্যতা ইরান, তার ন্যাশনাল মুক্তির প্রশ্ন এবং তার সাথে ইসলামী মূল্যবোধদের একটা ব্ল্যান্ড ঘটানো, এই যে ফিলোসফিক্যাল একটা কি বলবো যে নব উত্থান, এইটা সারা দুনিয়ার লোকজনের জন্য স্টাডির একটা বিষয়। এবং ওই সময় বিখ্যাত ফিলোসফার মিশেল ফুকো ফ্রান্স থেকে ওইরা আপনার চলে গেছেন তেহরানে। ফুকো এখান থেকে যে লেখাগুলো আপনার বিভিন্ন পত্রিকায়, ফরাসি পত্রিকায়, ইতালীয় পত্রিকার জন্য লিখতেছিল, সেগুলো আলাদা সংকলন করে পরে ইংরেজি অনুবাদে বইও বের হয়েছে। তো সেগুলো আমি কিছু কিছু আমার পড়ার সুযোগ হয়েছে। ফুকো নিজে এই বিপ্লবটাকে বোঝার চেষ্টা করতেছিল, বলতেছিল পশ্চিমারা এটা বুঝতেছে না, কারণ পশ্চিমাদের কাছে বিপ্লবের ধারণা একটা হলো আমেরিকান রেভলিউশন, ডেমোক্রেটিক আর বামপন্থী বিপ্লব। এর বাইরে একটা ইসলামী ট্রেডিশনের মধ্য থেকে একটা বিপ্লব যে হইতে পারে এই এবং এটার ক্যারেক্টারিস্টিক কীরকম, সেইটার সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। ইরানিয়ান রেভলিউশনটা এইটার কনসিকুয়েন্স একটা হলো হিস্ট্রি, তো এটা অ্যাভেলেবেল পাওয়া যায়, ডেফিনেটলি এটা পড়া দরকার। এবং সমাজের, বাংলাদেশের জন্য কেন পার্টিকুলারলি গুরুত্বপূর্ণ, আমাদের এখানে সমাজেও কিন্তু ধরেন বামপন্থী ধারা এখানে মেইন স্ট্রিম কালচারালি, এবং ইসলামী ধারার মধ্য থেকে একটা ফিলোসফিক্যাল ধারা এখনও পর্যন্ত বিকশিতই হয়নি। বিকশিত না হওয়ার কারণে ইসলামে একটা বড় ধারাকে এখানে রিয়েকশনারি ধারা আকারে চিন্তা করা হয়। ফলে আমি বলতেছি না যে আমরা ইরানটাকে কপি করব বা ইরানের যা চিন্তা চেতনা এগুলো হুবহু আমরা নিয়ে নিব। আমি বলতেছি ইরান ঘটনাটা কীভাবে ঘটাইল, একটা পশ্চিমা বয়ানের ডমিনেন্সির মধ্যে এবং ইরানের তার যে ক্লাসিক্যাল সিভিলাইজেশন, সেটার সাথে জাতীয় মুক্তি এবং ইসলাম, এই টাফ কম্বিনেশনটাকে কীভাবে সে আর্টিকুলেট করলো, সেইটা অবশ্যই তরুণ প্রজন্ম বা রাজনৈতিক সচেতন মানুষের ইনডেপথ বুঝতে পারার ব্যাপার আছে, বোঝার দরকার আছে। সেদিক থেকে ইরান বিপ্লবের কতগুলো ইউনিক দিক আছে, যেটা অন্যান্য আমি যেটা বললাম বামপন্থী এবং ডেমোক্রেটিক যে অভ্যুত্থান যেগুলো আমরা জানি সচরাচর দেখি, সেখান থেকে এটা ইউনিক। ইভেন এটা ওয়েস্টার্ন এক্সপিরিয়েন্সের মধ্যে এটা নতুন।
হ্যাঁ, তো সেদিক থেকে এইটা ইরান বিপ্লব নিয়ে আরও লম্বা আলোচনা করতে হবে। তো গুরুত্বপূর্ণ যেটা হলো যে তিনটা কম্পোনেন্ট এখানে আমরা যদি মাথায় রাখি, এক হলো একটা প্রাচীন সভ্যতা আকারে ইরানিয়ান লেভিয়াথান, পৃথিবীর সিভিলাইজেশনের এই মেসোপটেমিয়া সভ্যতা যেটা বলি, যেটা শুরু, সেটা তারা কীভাবে স্টিল টুডে আজকে পর্যন্ত তারা কীভাবে সেটা সংরক্ষণ করছে, তারপরে সেখান থেকে তারা একটা জাতীয় মুক্তির জায়গা থেকে কীভাবে আসলো, হ্যাঁ, 1979-এ ইরানিয়ান বিপ্লবের মধ্য দিয়ে, এবং ইসলামের সাথে পরবর্তী সময়ে যে ঐক্যটা, ইসলামের সাথে তাদের যে এই আর্টিকুলেশনটা, এটা কীভাবে ঘটলো, হ্যাঁ, এটা বুঝতে পারার দরকার ছিল। এই বিপ্লব কিন্তু আর্লি স্টেজে বামপন্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, লিডিংয়ে বামপন্থীরাই ছিল। কিন্তু পরবর্তী সময়ে মার্কসিজমের সাথে কিভাবে আপনার এই হাইলি ট্রেন্ড ফিলোসফাররা মোল্লা সাদার আলী শরীয়তি, হ্যাঁ, এবং আয়াতুল্লাহ খমেনি ইসলাম এর ফিলোসফিক্যাল কোন ডিসকোর্সটাকে তারা আপনার এখানে মেইনস্ট্রিম করতে পারলো, এবং ইরানের ইয়াং জেনারেশন যেই ডিসকোর্সটা নিল, নেওয়ার মধ্য দিয়ে, হ্যাঁ, পরবর্তী সময়ে যখন আপনারা ধরেন যে বিপ্লবের 2-3 মাস পরে যখন তারা দেখলো যে না, এখানে আমেরিকার এই যে দূতাবাসটা তখনও রয়ে গেছিলো, দূতাবাসের মধ্যে নানা রকম ষড়যন্ত্র হচ্ছিল যে কীভাবে, হ্যাঁ, এটা আপনার এই বিপ্লবকে নচ্ছাৎ করা যায়, করা যায়, তখন ইরানের এই ছাত্ররা, হ্যাঁ, এবং ছাত্র জনতা তখন কিন্তু তারা গিয়ে আপনার ওই দূতাবাস আক্রমণ করলো, এবং দূতাবাসে কোনো রকম, হ্যাঁ, প্রাণ নিয়ে কিছু লোক ফিরল, সেটার একটা ট্র্যাজেডি আছে আমেরিকার জন্য, আর ওখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সো এটা একটা বিগ ক্যানভাস। এই ইরানিয়ান রেভলিউশন নিয়ে এখনও গবেষণা হয়, এখনও প্রচুর স্কলাররা কাজ করেন, এটা নিয়ে প্রচুর ডাটা, ডকুমেন্টারি, মুভি, বই আছে, হ্যাঁ, তো আমিও টুকটাক পড়াশোনার চেষ্টা করি, হ্যাঁ, যা পাই। সো এটা অবশ্যই আপনার ধরেন নানা অ্যাঙ্গেল থেকে জানবার বুঝবার ব্যাপার আছে। 2003 সালে আমেরিকা সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরাক দখল করে নেয়। এরপর থেকে গত 22 বছর ধরে আমেরিকা বিভিন্ন সময়ে ইরানে হামলা চালাবে বলে হুমকি দিয়ে আসছিল। প্রশ্ন হচ্ছে, ইরাকের ক্ষেত্রে এই হুমকি বাস্তবায়িত হলেও ইরানের ক্ষেত্রে কেন সম্ভব হচ্ছে না? এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আপনি করলেন। ইরাকে এই হামলাটা চালানোর আগে আমার মনে হয় যে যারা ওই সময় একটা মনোযোগ দিয়ে ফলো করছিল তাদের হয়তো মনে থাকবে তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়াতে কিন্তু এই যুদ্ধের পক্ষে মতামত তৈরি করা হয়েছিল, এবং একটা ছবি টাইম ম্যাগাজিনের একটা বাচ্চা ছেলে তার এক ছোট ভাই আরও শিশুকে কোলে নিয়ে মরুভূমি পার হচ্ছিল। এই দৃশ্যটা দেখা হৃদয় বিদারক, কিন্তু একটা দরকারি যুদ্ধ। পরে দেখা গেল যে ইরানে কোনো মরণাস্ত্র, এরকম প্রাণঘাতী মরণাস্ত্র বা নিউক্লিয়ার ওয়েপেন টাইপের যেগুলোর দাবি করছিল ওয়েস্টার্ন মিডিয়া এবং আমেরিকা, যে অজুহাতে তারা এটা করছে, পরে পুরাটাই ভুয়া প্রমাণিত হয়েছে। তো এবং বেসিক্যালি তখন যেটা হচ্ছিল যে এটা তেলের জন্য, সম্পত্তি লুটপাটের জন্য যে যুদ্ধটা, সেটা পাবলিকের কাছে একদম পরিষ্কার হয়ে যায়। এটা আমেরিকার দিক থেকে তো ঠিক আছে, এটা একটা সে মিথ্যা অজুহাত তুলে অ্যাটাক করলে দেখেন, তো সেখানে সাদ্দাম হোসেনের স্ট্র্যাটেজি ওয়াজ রং। সাদ্দাম তো এর আগেও ভুল করছিল, হ্যাঁ, সে আমেরিকার প্ররোচনায় আপনার কুয়েত অ্যাটাক করলো, তারপর ইরান যুদ্ধ হয়েছে একবার। সো সাদ্দাম হোসেনের স্ট্র্যাটেজিক রঙের লম্বা আলোচনা করা যাবে, কিন্তু পার্টিকুলারলি আপনার প্রশ্ন যদি দেখি যে ইরাকে কিন্তু আমেরিকা জয়ী হয়নি শেষ পর্যন্ত, কারণ সে যেই লজিকে যুদ্ধটা শুরু করলো, যেটাকে সামরিক আগ্রাসন বলছেন, সেই সামরিক আগ্রাসনটা যেই লজিকে শুরু, এটা ফলস ছিল, মিথ্যা ছিল, এবং জনযুদ্ধে কখনো কোনো টেরিটরিতে জনগণকে হত্যা করে নিরীহ মানুষকে, হ্যাঁ, নিরীহ মানুষের উপর গণহত্যা চালিয়ে যুদ্ধে জেতা যায় না, হ্যাঁ, সেটাকে বিজয় বলে না। আমেরিকা যেই উদ্দেশ্যে বা যেইভাবে, হ্যাঁ, এই যুদ্ধটা পরিচালনা করেছিল, তার সে উদ্দেশ্য লম্বা সময় যুদ্ধ চালিয়েও কিন্তু পূরণ করতে পারেনি, ফলে এটা আমেরিকার জন্য একটা লস প্রজেক্ট হয়েছে তার, যদি আপনি সামরিক ব্যয়টার হিসাব দেখেন। ইরাকে আরেকটা যেটা ছিল যে ইরাকের সাদ্দাম হোসেনের শাসনের ব্যাপারে, হ্যাঁ, যেই ধরনের আপনার বিভাজন ছিল, এবং ইরানে যেরকম একটা প্রশিক্ষিত রেভলিউশনারি গার্ড এবং একটা বিপ্লবী সরকার, ইরাকের অবস্থাটা এরকম ছিল না, এটা আলাদা ছিল। এবং ইরানের মিলিটারি ক্যাপাসিটি এবং ইরাকের মিলিটারি ক্যাপাসিটি একরকম না। তো সব মিলিয়ে আপনার ইরাকের বাস্তবতা আর ইরানের বাস্তবতা মানে নানা দিক থেকেই খুব ভালো রকমই পৃথক, এটা একসাথে তুলনাই করা যাবে না। আর স্ট্র্যাটেজিক্যালি ইরান যে গুরুত্বটা বহন করে মিডল ইস্টে, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, ইরাক ওই অর্থে এরকম কোনো গুরুত্ব বহন করে না। ইরাকের গুরুত্বটা 8-10টা আরব ওয়ার্ল্ডের দেশের মতোই, লাইক মিশর, লাইক সৌদি আরব বা আশেপাশের দেশগুলোর মতোই, কিন্তু এখানে ইরানের গুরুত্বটা আলাদা, বিকজ ইরান নিজেকে মনে করে সে একটা সিভিলাইজেশন। এই রিজনে দেখেন অনেকগুলো জায়গায় সে কিন্তু
যে কনফ্লিক্টগুলো আছে সেই কনফ্লিক্টগুলোতে সে কিন্তু সরাসরি ফ্যাসিলিটেট করে তার এত দুর্বল অর্থনৈতিক অবস্থা এগুলোর মধ্যেও, যেটাকে ওয়েস্টার্নরা বলে যে ইরান প্রক্সি যুদ্ধ চালায়। ইরান কিন্তু এরকম সুপার একটা ইকোনমি না যে ধরেন এত এত গ্রুপকে ফ্যাসিলিটেট করা তার পক্ষে খুব ডিফিকাল্ট, কিন্তু তারপরেও সে চালায়। কারণ হলো এটা শুধু একটা রাষ্ট্র আকারে ইরান নিজেকে চিন্তা করে না, সে একটা সিভিলাইজেশনাল আকারে নিজেকে চিন্তা করে এবং সে মনে করে এই রিজিয়ন বটেই সে গ্লোবালি পাওয়ার একটা সে নিজে একটা হাব। ভাই, আপনি ইরানের সামরিক শক্তির প্রতি ইঙ্গিত দিয়েছেন, এই বিষয়টি যদি আরেকটু ক্লিয়ার করে বলেন যে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি, ইরানের ড্রোন শক্তি এবং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে যদি আপনি আরেকটু ক্লিয়ার করেন আমাদের জন্য। ইরানের এক ধরনের সামরিক সক্ষমতার প্রমাণ তো পাওয়া গেছে এর মধ্যে, যেমন ধরেন সে তেল আবিবে সরাসরি হামলা চালিয়েছে এবং যে ইরানের দুর্বলতাও আছে, যেমন ধরেন আপনার কাসিম সুলেমানের মতো সামরিক কর্মকর্তাকে তার হারাইতে হয়েছে এবং ইরানের প্রেসিডেন্ট এটা যেটা বলা হচ্ছে হেলিকপ্টার ক্রাব, এটাকে মনে হচ্ছে যে এটা আসলে একটা অ্যাম্বুশ ছিল। তো সামরিক দুর্বলতাও মানে কূটনৈতিক দুর্বলতা কিছু কিছু আছে, কিন্তু সামরিক সক্ষমতায় পরে যে বলছিল ইরান যেটা তারা জবাব দিবে, তারা যে জবাবটা দিল এবং সরাসরি আপনার তেল আবিবে আপনার তার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এবং সেটা ইসরায়েলি যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে ভেদ করতে সক্ষম হয়েছে। তো পরবর্তীতে অনেকে মনে করতেছিল যে ইসরায়েল হয়তো তখন অ্যাটাক করবে ইরানে, কিন্তু পরে ওরকম অ্যাটাক দেখা যায়নি যদিও। সো এবং ইরানের একটা সুবিধা হলো ইরানের ইনভেন্টরি পাওয়ার খুব ভালো, তারা নিজেরাই নিজেদের অনেক ধরনের ব্যবস্থা তৈরি করার ক্ষেত্রে খুবই অ্যাডভান্স এবং বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ইরানের নারী পুরুষ তাদের এক ধরনের সক্ষমতার প্রমাণ তো আগের থেকেই আসে। তো এবং ড্রোন ইন্ডাস্ট্রি যেটা বললেন যে ড্রোনের ক্ষেত্রে ইরান তো ড্রোন এখন রপ্তানিও করে, অন্যান্য দেশে দেয়ও। সো এইটা একটা ব্যাপার আছে সামরিক সক্ষমতা, কিন্তু দেখেন যুদ্ধটা তো শুধু সামরিক সক্ষমতার ব্যাপার না। মানে ইরানে কেন একটা অল আউট যুদ্ধ সম্ভব না, বিকজ অফ ইরানের ধরেন কোনো যদি সক্ষমতা নাও থাকে ইন কম্পেয়ার টু ওয়েস্টার্ন পাওয়ার, সেইটাও খুব বেশি সমস্যা না। কারণ হলো এটা পাওয়ার ডিনামিক্সের খেলা। ডিনামিক্সটা কীরকম, যে ধরেন ইরান নিজে যে স্ট্র্যাটেজিক্যাল গুরুত্বটা বজায় রাখে, এটার যে আপনার ট্যাকটিক্যাল দিকটা, এটা নট নেসেসারি সবসময় যুদ্ধ করতে হবে, মানে যুদ্ধের মধ্য দিয়ে না। আমি আপনার ধরেন যে আমরা যুদ্ধের অনেক স্ট্র্যাটেজির কথা শুনি, কিন্তু শান্তির জন্যও কিন্তু স্ট্র্যাটেজি লাগে, যেটাকে আপনি পিস স্ট্র্যাটেজি বলতে পারেন। সো সেই পিস স্ট্র্যাটেজিতে আমার মনে হয় ইরান খুবই অ্যাডভান্স রেদার দেন যুদ্ধের স্ট্র্যাটেজি। তো সেই যুদ্ধের স্ট্র্যাটেজির চেয়ে পিস স্ট্র্যাটেজি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আপনি যুদ্ধ অ্যাভয়েড করতে পারো তো একটা সক্ষমতা। আপনি তো জানেন আপনার এনিমিকে, আপনার এনিমিও জানে আপনি কে। এই যুদ্ধ তো ধরেন আজ হচ্ছে না, কাল হচ্ছে না, কিন্তু হবে তো, বা যে কোনো সময় তো হতে পারে। তো ফলে যুদ্ধটা যত প্রলং করা যায় তত তো আপনার জন্য ভালো। আমি মনে করি ইরানের অস্ত্র শস্ত্র, সামরিক ক্যাপাসিটি, এগুলোর চেয়ে গুরুত্বপূর্ণ হলো তার পিস স্ট্র্যাটেজি, যে স্টেজের মধ্যে সে যুদ্ধ অ্যাভয়েড করে তার মতো করে সে টিকে থাকতে পারে। ভাই, সামরিক শক্তির প্রসঙ্গ যখন চলে আসছে তখন যুদ্ধবিমানের দিক দিয়ে ইরানের ঘাটতি রয়েছে বলে মনে করা হয়। F-16 এবং F-35 এর মতো যুদ্ধ বিমান কিন্তু ইরানের নাই। সেক্ষেত্রে ইরানের যা আছে সেটি হচ্ছে যে ক্ষেপণাস্ত্র শক্তি, ড্রোন শক্তি। এই ক্ষেপণাস্ত্র শক্তি এবং ড্রোন শক্তি দিয়ে যুদ্ধ বিমানের ঘাটতি পূরণ করা সম্ভব কিনা? স্ট্র্যাটেজির দিক থেকে ঘাটতি তো ধরেন আসলে ওইভাবে পূরণ করা সম্ভব না। আপনার যুদ্ধ বিমানের ঘাটতি, কিন্তু আপনার যুদ্ধ বিমান না থাকলেই আপনি একদমই যুদ্ধের মাঠে বা এই আপনি যেটাকে বলতেছেন পিস স্ট্র্যাটেজি বা যুদ্ধের স্ট্র্যাটেজি, ওয়ার স্ট্র্যাটেজিতে আপনি একদম পিছিয়ে থাকবেন, ব্যাপারটা এরকম না। এই সাম্প্রতিক উদাহরণ যদি দেখেন, ধরেন পাকিস্তান এবং ভারতের মধ্যে যে একটা সামরিক উত্তেজনা এবং আপনার যুদ্ধ মনে হয় এক ধরনের শুরুই হয়ে গেল, সেখানে কিন্তু ভারত যুদ্ধ বিমান অনেক এগিয়ে, আমরা জানি। তো ভারত কিন্তু অলরেডি আপনার অ্যাটাক করছে এবং আপনার রাফায়েলের মতো এবং মিগ নামাইছে পাকিস্তানিরা। $600 মিলিয়ন প্রায় মূল্য হবে দুইটা রাফায়েলেরই। যুদ্ধ বিমান দিয়ে যুদ্ধ চালানোটা খুবই কস্টলি এবং এইটা একটা দেশের জন্য লম্বা সময় ধরে চালানো খুব ডিফিকাল্ট, সেটা যত উন্নত রাষ্ট্রই হোক। সেখানে ইরানের মতো দেশের জন্য তো এটা ডিফিকাল্ট, কিন্তু এই যে যুদ্ধ বিমানগুলো নামানোর যে আপনার ধরেন যে কাউন্টার ব্যবস্থাটা, এইটা যদি আপনার থাকে তাহলে এই যুদ্ধে প্রাইমারিলি ক্ষয়ক্ষতি হইলেও এটা লম্বা সময় এটার ইফেক্ট মোকাবেলা করা সম্ভব হয়। আপনি যদি লম্বা সময়ের যুদ্ধের স্ট্র্যাটেজির কথা চিন্তা করেন তাহলে আপনার
কাউন্টার ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা বা আপনার ড্রোন, যেটা দিয়ে আপনি ধরেন এটাকে কাউন্টার ফাইট দিতে পারবেন, বা আপনার প্লেন যদি নামায় ফেলার মতো অবস্থায় থাকেন, এর আকাশ সীমা যদি আপনি খুব ভালোভাবে প্রোটেক্ট করতে পারেন, তাহলে ডেফিনেটলি সম্ভব। কিন্তু ক্যাজুয়ালিটি হয়ে যায়, মানে যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এয়ার স্ট্রাইক, কারণ নিরীহ মানুষ কিছু বুঝে ওঠার আগে আকাশ থেকে বোমা পড়ে। হ্যাঁ, আমি কোনো যুদ্ধেরই পক্ষে না। আর যুদ্ধ যদি করতেই হয়, যুদ্ধ তো রাজনীতিরই কনসিকুয়েন্স, রাজনীতি করতে করতে একসময় যুদ্ধের দিকে যায়। তো সেই ক্ষেত্রেও এয়ার স্ট্রাইকটা অ্যাভয়েড করা উচিত। এটা খুব কাপুরুষোচিত হামলা। এয়ার স্ট্রাইকে আপনার প্রাণ, প্রকৃতি, মানুষ, পশু পাখি, হ্যাঁ, কেউ নিরাপদ থাকে না। নারী শিশুদেরকে যুদ্ধের বাইরে রাখেন। সবসময় সাধারণ মানুষ ক্যাজুয়ালিটির শিকার হয় যুদ্ধে, যেটা আনবেয়ারেবল। এটা কোনো বীরত্বের কাজ না আপনার। সেদিক থেকে মনে করি আগের আমলের যে যোদ্ধা কখনো অযোদ্ধাকে কিন্তু, মানে যে যুদ্ধ করে না তাকে কিন্তু কখনো আক্রমণ করতো না, কারণ ও যুদ্ধের লোক না, ও নর্মাল মানুষ, ওকে আলাদা। এখন তো এমন একটা অবস্থায় আমরা কথা বলছি, দেখেন প্রায় পৃথিবীর প্রত্যেক রিজিয়নে কোনো না কোনো যুদ্ধ চলতেছে। তো এটা খুবই অশান্ত একটা অবস্থার মধ্যে আমরা আছি। তো সেদিক থেকে আমার কাছে সামরিক অস্ত্রের হচ্ছে গুরুত্বপূর্ণ হলো স্ট্র্যাটেজি। যেহেতু আপনি বললেন বিমানের কথা, বিমানের এই দুর্বলতা যেহেতু ইরানের আছে, এবং ইরান যেহেতু স্ট্র্যাটেজিক্যালি খুবই স্মার্ট, নিশ্চয়ই কাউন্টার ব্যবস্থাপনার দিক থেকে ইরান চিন্তা করে রাখছে কি। কিন্তু ইরানের অস্ত্রের ব্যাপারে মিডিয়াতে যে ধরনের তথ্য বা যে ধরনের জানানো হয়, আমার মনে হয় যে এই তথ্যগুলোর ক্ষেত্রে একটা ঘাটতি বা অপূর্ণতা আছে। ইরানের নীতি এইটা না যে আমার কত বড় বড় অস্ত্র আছে এটা প্রদর্শন করা। আমার কাছে যেটা মনে হয়, ইরানের পররাষ্ট্রনীতির কৌশলটা হলো, হ্যাঁ, যুদ্ধ তো তাকে করতেই হয়, নানা জায়গায় নানা ফ্রন্টে যুদ্ধ ফ্যাসিলিটেট করতে হয় তাকে, কিন্তু সে স্ট্র্যাটেজিক্যালি মানে যুদ্ধ কৌশলের চেয়ে এগিয়ে আছে শান্তি কৌশলের দিক থেকে। একদম ঠিক বলেছেন। দর্শক, আপনারা দেখছেন ইরান রেডিওর মুখোমুখি অনুষ্ঠান। আজকে আমাদের সাথে কথা বলছেন আমাদের প্রিয়জন জবান সম্পাদক জনাব রেজাউল করিম রনি ভাই। রনি ভাই, এই মুহূর্তে আমরা একটু ফিলিস্তিন প্রসঙ্গে যাব। যে গাজা ইস্যুতে ইরান এবং তার সমর্থিত হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু ব্যাপক সোচ্চার, কিন্তু মধ্যপ্রাচ্যের বাকি মুসলমান দেশগুলো সম্পূর্ণ নীরব। প্রশ্ন হচ্ছে, ফিলিস্তিন ইস্যুতে যখন ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, বাকি মুসলিম দেশগুলোকেও কিন্তু সেখানেই থাকার কথা ছিল, কিন্তু তারা নীরব। কেন এই নীরবতা? এই পর্যন্ত 3টা যুদ্ধ হয়েছে, আরব ইসরায়েল যুদ্ধ, তাই না? 3টা যুদ্ধের পরে ঘটনা কী ঘটছে? 3টা যুদ্ধের পরে সমস্ত আরব দেশগুলো মিলে যুদ্ধ করছে, এবং তাতে করে ফিলিস্তিনের ভূমি কমছে ডে বাই ডে। হ্যাঁ, এবং যুদ্ধে যখনই ইসরায়েল একটু ব্যাকফুটে গেছে, দ্রুত জাতিসংঘ এসে একটা শান্তি চুক্তি করে ফেলছে। ফলে আরবের সমস্ত দেশগুলো এটা বুঝে গেছে যে এখানে মানে ওয়েস্টার্ন যে গেমটা, সেই গেমে কখনোই আরব ওয়ার্ল্ডকে জিততে দেওয়া হবে না। ফলে এই কারণে আরব ওয়ার্ল্ড, অন্যান্য দেশগুলো যেটা, তারা ফিলিস্তিনের ব্যাপারে এক ধরনের কি বলবো, যে এটা নীরবে গণহত্যা সয়ে যাওয়ার নীতি গ্রহণ করেছে, যেটা খুবই দুঃখজনক। এবং দেখেন, ফিলিস্তিনের এই দুরবস্থার জন্য আরব ওয়ার্ল্ডের দেশগুলোর তো দায় আছেই। ফিলিস্তিনের শাসন কাঠামো, শাসকদের নির্বুদ্ধিতা, অনৈক্যও কিন্তু কম দায়ী না। ফিলিস্তিনের 2 অংশে 2 রকম শাসন ব্যবস্থা, 2 রকম জীবন। সো এই যে আপনার সিলেক্টিভ দৃষ্টিভঙ্গি এবং সিলেক্টিভ মানবতাবাদী আচরণ, এইটা সংকটকে আরও ডে বাই ডে তীব্র থেকে তীব্রতর করছে। প্যালেস্টাইনের ব্যাপারটা দেখেন, এটা এতটাই মানে হৃদয় বিদারক এবং এতটাই আপসেটিং, যেটা নিয়ে আসলে কথা বলতে ইচ্ছা করে না, কথা বলতে ভালো লাগে না। হ্যাঁ, 7 তারিখের যে ঘটনা, আক্রমণকে কেন্দ্র করে এই যে নারকীয় গণহত্যা চলতেছে এতগুলো বছর ধরে, এতগুলো দিন ধরে, হ্যাঁ, এইটা কোন ধরনের স্ট্র্যাটেজি? হ্যাঁ, ইসরায়েল আপনার শত্রু, জায়নিস্টরা আপনার শত্রু, সেটা আপনি জানেন। কার্ল মার্কসের একটা কথা আছে, আপনি শত্রুর বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত অস্ত্র ধরবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিশ্চিত হবেন যে তাকে আপনি এলিমিনেট করে দিতে পারছেন। এলিমিনেট করে দিতে পারছেন না, উল্টা আপনি আপনার পুরো কমিউনিটি, আজকে দেখেন গাজা উপত্যকা কী, হ্যাঁ, এটা আপনার পুরোটাই গুরুস্থান হয়ে গেছে। হ্যাঁ, তো এটা তো কোনো স্ট্র্যাটেজি হতে পারে না। তো আমি মনে করি যে হিজবুল্লাহর স্ট্র্যাটেজি, হ্যাঁ, এবং হিজবুল্লাহর যারা ধরেন ক্যাপাবল লিডারশিপ যেগুলো, হ্যাঁ, কতগুলো মানুষ মারা যাচ্ছে, তারাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো 2 তরফ থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে অ্যাচিভমেন্টটা কি? এটা কী স্ট্র্যাটেজি? ইরান একটা স্ট্রং ভয়েস তারা রেস করছে, কিন্তু এটা তো ধরেন এই প্রক্সি ওয়্যারের কোনো ফিউচার নাই, এবং এই প্রক্সি ওয়্যারটা
যদি এভাবে গড়াইতেই থাকে, এন্ড অফ দ্য ডে এইটার কনসিকুয়েন্স আকারে ডেফিনেটলি ইরানকে যুদ্ধে জড়াইতে হবে। সেই যুদ্ধে আরব ওয়ার্ল্ডগুলো যে এখন পশ্চিমা নীতির বাইরে যাচ্ছে না, যেতে পারছে না, বা তাদের সুবিধাটা আগে দেখতেছে, প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াচ্ছে না, সেই যুদ্ধে আমার মনে হয় না যে ধরেন সিনারিটি একই রকম থাকবে। আরব ওয়ার্ল্ডের পজিশন চেঞ্জ হতে বাধ্য, কারণ জনগণ, আরব ওয়ার্ল্ডের শাসক গোষ্ঠীরা যতই পশ্চিমাদের দালালি করুক, শুধু পশ্চিম আরব ওয়ার্ল্ড কেন, সারা পৃথিবীর মানুষই ফিলিস্তিনের সাথে আছে, সাধারণ মানুষ। তার জন্য মুসলমান হওয়ারও দরকার নেই ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য। এই যে পশ্চিমার কথা বললেন, পশ্চিমা মিডিয়াগুলো দাবি করছে গাজা যুদ্ধে ইরান ও তার সমর্থিত শক্তিগুলোর মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে, কিন্তু তেহরান বলছে তার নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ অনেক বেশি শক্তিশালী হয়েছে। এই দুই দাবিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, দাবি যাই করুক, আমরা এন্ড অফ দ্য ডে দেখতেছি গণহত্যা, শিশুদের লাশ, ভ্রূণ পর্যন্ত হত্যা হচ্ছে। ইসরায়েলের তো এখানে ধরেন মানুষ দরকার নেই, দরকার ভূমিটা। হ্যাঁ, সামরিক প্রতিরক্ষার দাবি ইরান করতে পারে, সেই দাবির লক্ষণ আমরা তখনই দেখব যখন ইসরায়েল ব্যাকফুটে যাবে। এখনও পর্যন্ত ইসরায়েল ব্যাকফুটে যাচ্ছে না, ইসরায়েলকে তো শান্তি চুক্তিতেই আনা যাচ্ছে না, এখনও সে গণহত্যা চালায় যাচ্ছে। এই দাবির সাথে আমরা আসলে একমত হইতে পারছি না যে তার অক্ষশক্তি প্রবল প্রতিরোধ গড়ে তুলতে পারতেছে। এখানে প্রবল প্রতিরোধ গড়ে তোলা সম্ভব না, বিকজ অফ এটা ইসরায়েলের যুদ্ধ না, এই কনফ্লিক্টটা এন্টার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যুদ্ধ। ইসরায়েল যখন যুদ্ধ করে বুঝতে হবে পুরা ওয়েস্ট যুদ্ধ করে, সেখানে একটা প্রক্সি ওয়ার, একটা দুইটা গ্রুপ দিয়ে 70 বছর ধরে যুদ্ধ চলতেছে। এর ফায়দা কী হয়েছে? ফিলিস্তিন ডে বাই ডে ছোটো হয়েছে। সো এটা স্ট্র্যাটেজিক্যালি উইনিং স্ট্র্যাটেজি না, এটা এতদিন তো পরিষ্কার। ভাইয়া, এবারে আমরা আসি ইরান এবং মার্কিন আলোচনার প্রসঙ্গে। সেটি হচ্ছে যে 2015 সালে 6 বিশ্বশক্তি যে পরমাণু চুক্তিতে সই করে, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প, তৎকালীন প্রেসিডেন্ট, আমেরিকাকে সেখান থেকে বের করে নিয়েছেন। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে তিনি এই মেয়াদে ক্ষমতায় এসে আবারও একই বিষয়ে তিনি এই চুক্তি করতে চাচ্ছেন। তো বিষয় হচ্ছে যে তখন কী এমন সমস্যা ছিল যে আমেরিকাকে এই চুক্তি থেকে তিনি বের করে নিয়েছিলেন, আবার এখন একই বিষয় নিয়ে চুক্তির জন্য তিনি উঠে পড়ে লেগেছেন? আসলে কারণটা কি? দেখেন, ট্রাম্পের ওই সময়ের একটা নীতি ছিল যে লেস অ্যাগ্রেসিভ থাকা, কিন্তু এখন এই পিরিয়ডে ট্রাম্পকে একটু অ্যাগ্রেসিভ মনে হচ্ছে। তো অ্যাগ্রেসিভ মনে হচ্ছে, কিন্তু ট্রাম্পের একটা সুবিধা হলো যে সে যুদ্ধ বিগ্রহের ব্যাপারে কম আগ্রহী। তো এখন এই নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে, আপনি ঠিকই বলেছেন। সেই আলোচনা দ্বিতীয় তৃতীয় দফা পর্যন্ত গড়াইছে, এবং এখন এটা গত সপ্তাহে যেটা হওয়ার কথা ছিল স্থগিত হয়েছে, এটা সামনে হয়তো আবার শুরু হবে। সো এই আলোচনার ব্যাপারে অনেকে আশাবাদী, এবং এই আলোচনাটা যদি ধরেন একটা ফলপ্রসূ জায়গায় যায়, সেইটার একটা অন্য স্ট্র্যাটেজিক্যাল গুরুত্ব আছে। সেটা এখানে শুধু আমেরিকা ইরান ডায়লগ হচ্ছে তা না, এটার হিডেন স্ট্র্যাটেজিক্যাল গুরুত্বটা হলো এই আলোচনাটা যদি ভেস্তে যায় তাহলে একদিক থেকে ভালো হবে এই অর্থে যে এই যুদ্ধে ইসরায়েল পরাজিত হতে যাচ্ছে, এই গাজার গণহত্যা, এইটাতে ইসরায়েলের স্টেক পুরা নেমে গেছে। ইসরায়েলের এই যে ভিকটিম বিকাম কিলার্স, তার যে জায়নিস্ট লজিক, এটা পুরা পড়ে গেছে। সে পুরা সভ্যতার শত্রু, সে এই সিভিলাইজেশনের ধ্বংসের প্রতীক আকারে পৃথিবীর প্রত্যেক বিবেকবান মানুষের কাছে নিজেকে হাজির করছে। এখন এরকম একটা আমেরিকা এবং ইরান ডায়লগের মধ্য দিয়ে যদি একটা সমঝোতায় চলে যাওয়ার মধ্যে দিয়ে বেসিক্যালি এইটা এন্ড অফ দ্য ডে ইসরায়েলকে স্কেপ করার একটা সুযোগ তৈরি করে দেবে। এখন সুযোগ তৈরি করে না দিলে কী হবে? আমি মনে করি ফিলিস্তিনের হারানোর কিছু নাই, ফিলিস্তিন যা হারানো হারাই ফেলছে। সারা দুনিয়ার মানুষকে প্রমাণ করতে হবে, বিবেক মানুষকে প্রমাণ করতে হবে যে ইসরায়েল এবং পিসফুল ওয়ার্ল্ড একসাথে হইতে পারে না, একসাথে কোএক্সিস্ট করতে পারে না। এটা একটা কৃত্রিম সামরিক স্টেট, যার মূল লক্ষ্যই হলো হত্যা করা, গণহত্যা চালানো। সে যতই টিকে থাকবে ততই সে গণহত্যা করবে। হ্যাঁ, আমরা কেউই কোনো ধর্মের মানুষের নিধন চাই না, ইহুদিদেরও চাই না। ইহুদিরাও তাদের রাইটস নিয়ে পৃথিবীতে বাস করবে, কিন্তু একটা জায়নিস্ট স্টেট যেটা শুধুমাত্র পশ্চিমা স্বার্থ রক্ষা করার জন্য ফিলিস্তিনের বুকে একটা মিলিটারি স্টেট আকারে তৈরি করা হয়েছে, যার একমাত্র লক্ষ্য হলো মানুষ হত্যা করা,
সেইটা মেনে নেওয়া এবং মানবাধিকার, গণতন্ত্র এগুলোর কথা বলা, এই দ্বিচারিতা এন্টার ওয়েস্টার্ন সিভিলাইজেশন বা এই আপনার অবস্থানটাকে প্রশ্নবিদ্ধ করে রেখেছে। তো এইটা তো ধরেন আমেরিকানরা বুঝতেছে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বুঝতেছে। ফলে এই জায়গার থেকে যদি একটা আলোচনার মধ্য দিয়ে একটা পিসফুল কোএক্সিস্টেন্সে আসা যায়, সেটা উভয়ের জন্যই ভালো, ইরানের জন্য ভালো, আমেরিকার জন্য ভালো। আলটিমেটলি এটার রেজাল্ট অলরেডি ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, সেইটা ইসরায়েলকে কি বলে যে এই যুদ্ধ থেকে স্কেপ করার জন্য একটা উইন্ডো দিবে। এখন পর্যন্ত আলোচনার যে গতি প্রকৃতি, তাতে কি মনে হয় চুক্তি আবার হতে পারে? হতে পারে, আলোচনা তো এখনও ভেস্তে যায়নি, আলোচনা আছে, হতে পারে। সেক্ষেত্রে যদি চুক্তি হয় তাহলে তো বড়ই ভালো, আর যদি না হয় তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প যে নিশ্চিত হামলা করার হুমকি দিচ্ছে ইরানকে, তাহলে সেক্ষেত্রে কি তিনি হামলা চালাবেন? যুদ্ধ যদি লেগে যায় তাহলে কোথায় কোথায় ইরানের এই হামলা হতে পারে এবং সেক্ষেত্রে ইরান কি করতে পারে? ইরানের হাতে কি অপশন রয়েছে? তারা নিজেদেরকে প্রতিরোধ করবে অথবা উল্টা আঘাত আনবে? ট্রাম্প এবং ইরান দুইজনের ওইরকম মিলিটারি অ্যাটাকের প্রস্তুতি বা মিলিটারি অ্যাটাকের দিকে যাওয়ার নিকট ভবিষ্যতে উদ্দেশ্য আছে বলে মনে হয় না। ফলে মিলিটারি প্রস্তুতি, কার কী সক্ষমতা, এই আলোচনাগুলো আপাতত না করলেও চলবে। যেইটা আমি এর আগের আলোচনায় করলাম সেখানে গুরুত্বপূর্ণ হলো যুদ্ধের স্ট্র্যাটেজি না, শান্তির স্ট্র্যাটেজি। আমার মনে হয় ট্রাম্প জানে যে আমেরিকার ইকোনমির অবস্থা কী, এবং গ্লোবাল ইকোনমি খুব একটা ভালো অবস্থায় নাই, মানে ডলারের স্ট্রেংথ তো আগের মতো নাই। আর ট্রাম্পের নীতি তো যেটা আগে বললাম যে কোনো মূল্যে যুদ্ধ অ্যাভয়েড করা। তো সেদিক থেকে মুখে যত যাই বললো, ট্রাম্প একটা যুদ্ধ কৌশলের দিকে আগাচ্ছে। বরং আমার মনে হয় যে একটা শান্তি কৌশলের আলোচনা যখন চলে তখন যুদ্ধ বা যুদ্ধের সম্ভাবনা সেখান থেকে উবে যায় তা না। যুদ্ধের কনফ্লিক্টটা তো রইলই, কনফ্লিক্টটা তো থাকলোই, কিন্তু এটাকে যতটা পারা যায় আপনার পাশ কাটিয়ে, এটা অ্যাজ ইট ইজ যেটা আছে এটার ঘাটাঘাটি না করে রেখে পিস কৌশলটা কী হতে পারে সেটা নিয়েই দুই দেশই মনে হয় আগ্রহী। ফলে সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে কোনো রকম মিলিটারি হামলার অন্তত ট্রাম্প প্রশাসনের দিক থেকে সম্ভাবনা নাই। আর যেইটা থাকতে পারে একটা হলো প্রক্সি ওয়ারটার মাত্রা বাড়তে পারে। কারণ হলো যে ধরেন এখানে ওয়েস্টার্ন এজেন্সি এবং ইরান দুই তরফেরই এখানে প্রক্সি ওয়ারের ক্যাপাসিটি হিউজ। ফলে প্রক্সি ওয়ার যখন শেষ হয়ে যাবে বা প্রক্সি ওয়ারের সুযোগ যখন নাই হয়ে যাবে বা কমে আসবে, তখনই সরাসরি যুদ্ধের প্রশ্নটা আসবে। যেহেতু এখনও প্রক্সি ওয়ারের হিউজ আপনার পকেট রয়ে গেছে, ফলে এই মুহূর্তে সরাসরি যুদ্ধের ওই রকম আপনার প্রয়োজনীয়তাই দেখা যাচ্ছে না। খুবই চমৎকার বলেছেন। আমরাও কোনো যুদ্ধ চাই না, আমরাও সংঘাতপূর্ণ কোনো অবস্থার মধ্যে কোনো দেশ পড়ুক সেটি চাই না, বরং আমরা চাই শান্তি। আজকের অনুষ্ঠানে আপনি এসে খুব চমৎকার আলোচনা করেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইরান রেডিওর মুখোমুখি। পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে ছিলেন বিশিষ্ট সাংবাদিক, কবি, লেখক এবং জবানের সম্পাদক জনাব রেজাউল করিম রনি ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে চমকপ্রদ আলোচনা করার জন্য। অনেক ধন্যবাদ ইরান রেডিওকে এবং যারা এতক্ষণ আমাদের আলোচনা শুনলেন, সবার প্রতি কৃতজ্ঞতা।